ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন রাষ্ট্রনায়ক। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কর্মজীবনের বর্ণময়তার কাছে হার মানবে যেন রংধনুও। প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার থেকে প্রেসিডেন্ট, তার দীর্ঘ শাসনকাল বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে এই স্থিতিশীলতার উল্টো দিকে রয়েছে ভিন্ন মত দমনের এক শীতল ইতিহাস। যারা পুতিনের কৌশল বা যুদ্ধনীতির বিরোধিতা করেছেন তাদের অনেকেই রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলো শুধুই দুর্ঘটনা নাকি ক্ষমতার কেন্দ্র থেকে আসা কোনো সুপরিকল্পিত বার্তা? আজ আমরা সেই সব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সাজানো এক বিশেষ প্রতিবেদন তুলে ধরব যারা পুতিনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তালিকায় প্রথমে প্রাক্তন এফএসবি কর্মকর্তা আলেকজান্ডার লিটভিনেস্কো। পুতিন সরকারের সমালোচনা করে তিনি লন্ডনে আশ্রয় নেন। 2006 সালে তাকে চায়ের সঙ্গে বিরল এবং অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম 210 প্রয়োগ করে হত্যা করা হয়। একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে এমন চরমপন্থায় হত্যা করা প্রমাণ করে পুতিন বিরোধীদের জন্য দেশের বাইরেও নিরাপত্তা নেই। আন্তর্জাতিক তদন্তে এই হত্যাকাণ্ডে রাশিয়ার গোয়েন্দা সংস্থার যোগসাজশের ইঙ্গিত পাওয়া যায়। পরের নামটি অনুসন্ধানী সাংবাদিক আনা পলিটকভস্কায়া। গণতন্ত্রপন্থী পত্রিকা নোভায়া গেজেটার হয়ে তিনি চেচনিয়ায় রাশিয়ার মানবাধিকার লঙ্ঘন নিয়ে একের পর এক রিপোর্ট প্রকাশ করছিলেন, যা পুতিন সরকারকে কোণঠাসা করে দেয়। 2006 সালে মস্কোয় তার অ্যাপার্টমেন্টের লিফটের ভেতরে তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডটি ছিল ভিন্ন মতের প্রতি ক্ষমতার কঠোরতম আঘাতের উদাহরণ। তার মৃত্যুতে রাশিয়ার সামরিক নীতির একজন কঠোর সমালোচক নীরব হয়ে যান। রাশিয়ার অন্যতম জনপ্রিয় উদারপন্থী নেতা বরিস নেমেৎসভ একজন ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। এই নেতা পরে পুতিনের কট্টর বিরোধিতাকারী হয়ে ওঠেন। তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কঠোর সমালোচনা করতেন। 2015 সালে মস্কোর কেন্দ্রস্থলে ক্রেমলিনের খুব কাছেই তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। রাজধানীতে ভিভিআইপি জোনে এই হত্যাকাণ্ড প্রমাণ করে পুতিনের বিরোধিতা করার ঝুঁকি কতটা গুরুতর। হত্যার পেছনে চেচেন কিলারদের নাম এলেও মূল ষড়যন্ত্রকারীরা আজও অধরা। ট্যাক্স অডিটর সের্গেই ম্যাগনিটস্কি, তিনি রাশিয়ার সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সংঘটিত বৃহত্তম কর জালিয়াতি ফাঁস করে দেন। ফলস্বরূপ পুলিশ উল্টো তাকেই অভিযুক্ত করে কারাগারে পাঠায়। দীর্ঘ 11 মাস বিনা বিচারে বন্দী থাকার পর 2009 সালে চিকিৎসার অভাবে এবং গুরুতর নির্যাতনের শিকার হয়ে কারাগারে তার মৃত্যু হয়। তার এই আত্মত্যাগ ম্যাগনিটস্কি অ্যাক্ট নামে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার কর্মী নাটালিয়া এস্তেমিরোভা চেচনিয়ায় রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জনসমক্ষে আনার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। আনা পলিটকভস্কায়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2009 সালের জুলাই মাসে তাকে বাড়ি থেকে অপহরণ করা হয় এবং পরদিনই তাকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি পুতিনের অনুগত চেচেন নেতা রমজান কাদিরভ এর বাহিনীকে দায়ী করা হয়েছিল। 2009 সালের জানুয়ারি মাসে মানবাধিকার আইনজীবী স্ট্যানিস্লাভ মার্কেলভ এবং সাংবাদিক আনাস্তাসিয়া বাবুরোভাকে একই সঙ্গে গুলি করে হত্যা করা হয়। মার্কেলভ চেচেন নির্যাতিতদের পক্ষে আইনি লড়াই লড়তেন এবং বাবুরোভা নোভায়া গেজেটার হয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতেন। একই দিনে দুই ভিন্ন মত পোষণকারীকে লক্ষ্য করে চালানো এই হামলা রাশিয়ার অভ্যন্তরে ভিন্ন মতের কণ্ঠরোধের ইঙ্গিত বহন করে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এই তালিকার সর্বশেষ এবং সবচেয়ে নাটকীয় সংযোজন ইয়েভজেনি প্রিগোজিন, এক সময়ের পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ওয়াগনার গ্রুপের প্রধান, যিনি মৃত্যুর মাত্র কিছুদিন আগে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বিদ্রোহ বন্ধের পরপরই 2023 সালের আগস্ট মাসে তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। যদিও এটিকে দুর্ঘটনা বলা হয়েছে, কিন্তু পুতিনের বিরুদ্ধে যাওয়া একজন ব্যক্তির এমন রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক মহলে ব্যাপক সন্দেহের জন্ম দেয়।
পোলোনিয়াম, বুলেট, কারাগার বা বিমান দুর্ঘটনায় পুতিনের সমালোচকদের মৃত্যুগুলো প্রায়শই একটি সুনির্দিষ্ট বার্তা বহন করে, আর তা হলো পুতিন তার সমালোচকদের ভালোভাবে গ্রহণ করতে পারেন না, সেই সাথে কাউকে শত্রু মনে করলে তার শেষ দেখে ছাড়েন। সৌদি আরব কি এবার পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র কি সত্যি সৌদি আরবকে এক্ষেত্রে সহায়তা করবে? কারণ প্রায় 7 বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তিও করবেন, যার মাঝে রয়েছে পারমাণবিক চুক্তির বিষয়টিও। হঠাৎ সৌদি আরবকে পারমাণবিক ইস্যুতে সহায়তা কেন করতে চাইছে মার্কিন প্রশাসন? 2018 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যার শিকার হন। সে সময় মার্কিন গোয়েন্দারা জানান, খাশোগির হত্যাকাণ্ড ঘটাতে সৌদি আরবের এজেন্টদের নির্দেশ দিয়েছিলেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর থেকেই সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। তবে চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সৌদি আরব সফরের সময় দেশটির সাথে 600 বিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ চুক্তি সই করলে রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে উষ্ণতা ছড়ায়। আর সে সম্পর্ককে আরো মজবুত করতে প্রায় 7 বছর পর 18 নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন মোহাম্মদ বিন সালমান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 মডেলের যুদ্ধবিমান রিয়াদের কাছে বিক্রি সহ বেশ কয়েকটি ব্যবসায়িক ও প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা রয়েছে, যার মাঝে স্থান পাবে পারমাণবিক শক্তি ব্যবহার সংক্রান্ত চুক্তিটিও। সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার একটি অংশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে দেশটির। মধ্যপ্রাচ্যের দেশটি তাদের জ্বালানি উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নির্গমন কমিয়ে ভবিষ্যৎ নিরাপদ করতে পারমাণবিক পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক কারিগরি ও জ্বালানিতে সৌদিকে সহযোগিতার মাধ্যমে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ দেখতে পারে বলে মত বিশ্লেষকদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণে কি সম্মত হবে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবল মার্কিন পরমাণু বিজ্ঞানীদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে? যুক্তরাষ্ট্রের চড়া শর্ত মানবে কি সৌদি আরব? মার্কিন আইনে সাধারণত অন্য কোনো দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ যেমন রিয়েক্টর জ্বালানি, রিয়েক্টর সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে আগে একটি 123 এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। 1954 সালে তৈরি করা মার্কিন পরমাণু শক্তি আইনের 123 ধারায় বলা আছে, পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। সৌদি আরব এখনও এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি। তবে চুক্তি স্বাক্ষর হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তিটির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখা হতে পারে। ইউক্রেন কি রাফায়েল যুদ্ধবিমান দিয়ে রাশিয়ায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? কারণ কিয়েভের হাতে এবার আসছে 100টি রাফায়েল যুদ্ধবিমান। রাশিয়ার ঘুম কি উড়ে যাবে? এই যুদ্ধবিমানগুলো পেলে রাশিয়াকে দমাতে কি সফল হবে ইউক্রেন, নাকি পাল্টা ব্যবস্থা নেবে মস্কো? ক্রমাগত রাশিয়ার সামরিক বাহিনীর কাছে যুদ্ধের ময়দানে নাজেহাল অবস্থার মাঝেই ফ্রান্সের সাথে চুক্তি করল ইউক্রেন। এমন পরিস্থিতিতে রাশিয়ার পদক্ষেপ ঠিক কী হবে তা নিয়ে গভীর শঙ্কায় সমরবিদরা। কি হতে চলেছে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে? রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ঢাল তৈরি করতে ফ্রান্সের কাছে 100টি রাফায়েল যুদ্ধবিমান পেতে চলেছে ইউক্রেন। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে চুক্তিও সেরেছেন জেলেনস্কি। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনী। 17 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিজেদের সামরিক বাহিনীর শক্তি বাড়াতে কবে ইউক্রেন হাতে পাবে এসব যুদ্ধবিমান? মূলত ফ্রান্সের সাথে 10 বছর মেয়াদী একটি সামরিক চুক্তি করেছে ইউক্রেন। অর্থাৎ আগামী 10 বছর নাগাদ এই 100টি যুদ্ধবিমান ইউক্রেনের সামরিক বহরে যোগ করবে ফ্রান্স। এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন,
100টি রাফায়েল যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা করেছি। ইউক্রেনের সামরিক বাহিনীকে চাঙ্গা করতে এসব প্রয়োজন পড়বে। শুধুই কি যুদ্ধবিমান দিয়ে রাশিয়াকে দমাতে পারবে ইউক্রেন? ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এসব হামলাকে দমাতে ইউক্রেনের কাছে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এমনকি রাশিয়ায় পাল্টা আক্রমণ চালাতে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম রয়েছে ড্রোনও। তবে ফ্রান্সের সাথে 10 বছর মেয়াদী এই চুক্তিতে ইউক্রেনকে ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জামও দেবেন ম্যাক্রো। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া শান্তি চুক্তি করলে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে একটি সামরিক জোট গঠন করবে পশ্চিমারা। আর ওই বাহিনীতে থাকবে ইউক্রেন সহ 30টি দেশের সেনা। যুদ্ধ পরবর্তী সময়ে মস্কো যাতে শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে আবারও ইউক্রেনে আক্রমণ চালানোর সাহস না দেখায়, সেজন্যই মূলত এই যৌথ সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পশ্চিমারা। এছাড়াও দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য এই যৌথ সামরিক জোট কাজ করবে বলেও দাবি পশ্চিমাদের। গরুর শিং দিয়েই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব আকর্ষণীয় চশমা, কিন্তু কিভাবে সম্ভব? সাধারণত কসাইখানার বর্জ্য হিসেবেই পড়ে থাকতে দেখা যায় গরুর শিংকে, কিন্তু সেই বর্জ্যকেই এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্টাইলিশ চশমায় পরিণত করছেন উদ্যোক্তারা। কোথায় তৈরি হচ্ছে এই বিশেষ চশমা? এক একটি চশমা কিনতে কেমন অর্থ ব্যয় করতে হবে এর ক্রেতাকে? চোখের পরীক্ষা কতটা ব্যয়বহুল তা ভালোভাবেই আবিষ্কার করতে পেরেছিলেন উগান্ডার রাজধানী কাম্পালার বাসিন্দা ব্রেন্ডা কাডওয়ে-সিগিয়ে। তাই তো নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চোখের যত্ন কিভাবে করা যায় সে বিষয়টি নিয়েই ভাবতে লাগলেন ব্রেন্ডা। আর সমাধান পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না এই উদ্যোক্তাকে। কসাইখানায় পড়ে থাকা গরুর শিংকেই কাজে লাগানোর উদ্যোগ নিলেন ব্রেন্ডা কাডওয়ে-সিগিয়ে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওয়াজিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ বান্ধব এই চশমা তৈরির কাজে লেগে পড়লেন ব্রেন্ডা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেস কানসিমে বলেন, অনেক উগান্ডাবাসী প্রতিদিন গরুর মাংস খায়, তাই আমাদের চারপাশে প্রচুর পরিমাণে গরুর শিংয়ের বর্জ্য পড়ে থাকে। কিন্তু সব শিং দিয়েই কি চশমা তৈরি করা যায়? ওয়াজিভিশন মূলত কসাইখানা থেকে গরুর পরিপক্ক শিং সংগ্রহ করে, এরপর সেগুলিকে প্রক্রিয়াজাতের মাধ্যমে সমতল করে। তারপর চশমার ফ্রেম তৈরি করতে কম্পিউটারের সহায়তায় নকশা বানায় তারা। চশমাটির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান ওকুমু জন বলেন, গরুর শিং মান এবং গুণে অনন্য, কারণ এটি সহজেই কেউ ভাঙতে পারবে না। গরুর শিংকে যে কোনোভাবে মোচড় দেওয়া যায় এবং এগুলোকে যে কোনো আকৃতি প্রদান করা যায়। প্রায় $9 থেকে $20 দামের মধ্যে চশমার এই ফ্রেমগুলো কেবল সাশ্রয়ী নয়, বরং বিভিন্ন বয়সী গ্রাহকের কাছে আকর্ষণীয়। বিশেষ করে আফ্রিকান ঐতিহ্যের গল্প তুলে ধরা এসব চশমাকে অনেকেই সুভেনির হিসেবেও পছন্দ করে। তবে বিশেষ এই চশমাটি তৈরি করতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে। এ প্রসঙ্গে কানসিমে জানিয়েছেন, গরুর শিংয়ের উৎস খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কারণ যারা এসব বিক্রি করে তারা মূলত ক্ষুদ্র ক্রেতাদের প্রাধান্য বেশি দেয়। তবুও ওয়াজিভিশন কৃষি বর্জ্যকে একটি টেকসই ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ পণ্যে রূপান্তরিত করার কাজ এগিয়ে নিচ্ছে। রাশিয়ার ড্রোন যদি হঠাৎ ইউরোপের আকাশে একযোগে নেমে আসে, ইউরোপ কি তা ঠেকাতে পারবে? পোল্যান্ডের সাম্প্রতিক হামলার পরও কি সত্যি ইউরোপ বুঝতে পারছে না যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়ঙ্কর ফাঁক রয়ে গেছে? আর যদি তাই হয়, তাহলে কি ইউরোপ এমন এক নিরাপত্তার সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যার পরিণতি তারা এতদিন ভেবেও দেখেনি?
লিথুনিয়ার ভিলনিয়াসে ভাষণ দিতে গিয়ে ইইউ এর প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার অ্যান্ড্রিউস কুবেলিউস সরাসরি সতর্ক করেন রাশিয়ার আধুনিক ড্রোন মোকাবেলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ড্রোন শনাক্তকরণ, প্রতিরোধ ও ধ্বংস কোনো ক্ষেত্রেই ইউরোপ নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হতে পারছে না। পোল্যান্ডের ওপর রাশিয়ার ড্রোন হামলার পরও ইউরোপ কতটা অপ্রস্তুত তা নাকি অনেকেই বুঝতে চাইছেন না। কুবেলিউস তীব্র প্রশ্ন ছুড়ে দেন, রাশিয়ানরা শিখছে, কিন্তু আমরা কি শিখছি? ইউক্রেন যুদ্ধ যেন আজ বাস্তবের শ্রেষ্ঠ সামরিক পাঠশালা। রাশিয়ার প্রতিটি ড্রোন আক্রমণ, প্রতিটি কৌশল, প্রতিটি পাল্টা ব্যবস্থা সবকিছুই ইউক্রেন রক্তক্ষয়ী অভিজ্ঞতার মধ্যে দিয়ে আয়ত্ত করেছে। কুবেলিউস বললেন, ইউক্রেনের সেই যুদ্ধ জ্ঞান ইউরোপ যদি গ্রহণ না করে তাহলে তা হবে ঐতিহাসিক ভুল। এমন ভুল যা শুধু ইউরোপের দুর্বলতাকে উন্মুক্ত করবে না, বরং ইউক্রেনকেও ফেলবে আরও অসহায় অবস্থায়। তার কথাই যেন চাপা আক্ষেপ, সময় শেষ হওয়ার আগে প্রস্তুতি নেওয়া জরুরি। এরই মধ্যে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করছে, পুতিন ভবিষ্যতে ন্যাটোর কোনো দেশে হামলার পরিকল্পনা করতে পারেন। ফলে ন্যাটো দ্রুত পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ নজরদারি, উন্নত রাডার সবই স্থাপন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি পর্যাপ্ত, নাকি রাশিয়ার ড্রোন প্রযুক্তি ইউরোপের প্রস্তুতির চেয়েও অনেক দ্রুত গতিতে এগোচ্ছে? পোল্যান্ডে হামলার পর ইউরোপের নিরাপত্তার ভেতরের দুর্বলতাগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ড্রোন প্রতিরক্ষার ঘাটতি পুরো ইউরোপকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। কুবেলিউসের ভাষণ যেন ইউরোপের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। এই ঘাটতি পূরণ না হলে তা একদিন ইতিহাসের ভয়ঙ্কর ভুল হিসেবে চিহ্নিত হবে। গাজায় কি সত্যিই শান্তির হাওয়া বইছে? যুদ্ধবিরতি নাকি সাময়িক বিরাম? আর জার্মানির নতুন সিদ্ধান্ত, এটা শান্তির পথে এক ধাপ নাকি আগুনে ঘি ঢালার মতো? আর ইসরায়েল, তারা কি আবারও ইউরোপের অস্ত্র হাতে পাচ্ছে? আর যদি পায়, সেটা কোন শর্তে? চলুন জানার চেষ্টা করি জার্মানির এই হাই প্রোফাইল সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক হিসাব, আন্তর্জাতিক চাপ আর গাজার বাস্তবতার ছায়া। সম্প্রতি জার্মানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ইসরায়েলের অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামী 24 নভেম্বর থেকে আবারও ইসরায়েলের পথে রওনা হতে পারে জার্মান অস্ত্র। কিন্তু সিদ্ধান্তটি নিছক নয়, রয়েছে দুটি স্পষ্ট শর্ত। প্রথমত, গাজার যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। দ্বিতীয়ত, বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত থাকতে হবে। এদিকে জার্মানি বলছে, এই শর্ত দুটো পূরণ হলেই রপ্তানি ধীরে ধীরে পুনরায় শুরু হবে। আর এই ঘোষণার মূল ভরসা গাজায় সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও স্থিতিশীল যুদ্ধবিরতির ইঙ্গিত। বার্লিনের সাংবাদিকদের সামনে মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস জানিয়েছেন, 10 অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর আছে এবং এটি সিদ্ধান্ত বদলের প্রধান কারণ। তার ভাষায়, স্থিতিশীল শান্তির প্রচেষ্টা, গাজায় বাড়তি মানবিক সহায়তা, এসবই আমাদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে সাহায্য করেছে। তিনি আরও পরিষ্কারভাবে বলেন, প্রতিটি অস্ত্রের রপ্তানি কেস টু কেস ভিত্তিতে আলাদাভাবে আবারও যাচাই করা হবে। অর্থাৎ ইসরায়েল চাইলেই অস্ত্র মিলবে না, প্রতিটি অনুমোদন বার্লিন হাতে ধরে পরীক্ষা করবে। সরকারের আরেক মুখপাত্র আরও কঠোর ভাষায় বলেন, যুদ্ধবিরতি অটুট থাকতে হবে। মানবিক সহায়তার প্রবাহ থাকলে এই সিদ্ধান্ত থামবে। চলুন এখন জানার চেষ্টা করি এর পেছনের ঘটনা। কেন নিষেধাজ্ঞা দিয়েছিল জার্মানি? কয়েক মাস আগেই 8 আগস্ট গাজায় পূর্ণ মাত্রার ইসরায়েল স্থল অভিযান ও মানবিক সহায়তা বন্ধের কারণে চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ সরাসরি অস্ত্র রপ্তানি বন্ধ করে দেন। এটা ছিল জার্মানির সবচেয়ে কঠিন অবস্থানগুলোর একটি। ইসরায়েলের আচরণে অস্বস্তি এবং আন্তর্জাতিক চাপ দুয়েরই ফল। অন্যদিকে ওঠা আর এক অভিযোগ, ইউরোপীয় মানবাধিকার সংস্থা ECCHR বারবার প্রশ্ন তুলছে, জার্মানির ইসরায়েলকে অস্ত্র দেওয়া কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়? তাদের দাবি, গণহত্যা প্রতিরোধ বিষয়ক জেনেভা কনভেনশন অনুযায়ী যেখানে চলমান মানবিক বিপর্যয়ের আশঙ্কা আছে, সেখানে অস্ত্র পাঠানো আইনি ও নৈতিকভাবে দুটোই প্রশ্নবিদ্ধ। অর্থাৎ জার্মানির রপ্তানি পুনরায় চালু হওয়া আন্তর্জাতিক অঙ্গনেও একটা উত্তপ্ত বিতর্ক। এ অবস্থায় গাজা কি এখন সত্যিই শান্তির পথে, নাকি যুদ্ধের কুয়াশায় সাময়িক বিরাম?
বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জার্মানির সিদ্ধান্ত কি মানবিক সহায়তার জন্য চাপ বাড়াবে, নাকি যুদ্ধবিরতির ভরসায় ইসরায়েলের হাতে আবার শক্তিশালী অস্ত্র তুলে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ কি থামবে, নাকি এই সিদ্ধান্তই নতুন কোনো সংঘাতের সূচনা ঘটাবে? ইউরোপ কি সত্যিই নিরাপদ? রাশিয়ার আধুনিক ড্রোন কি ইউরোপের আকাশ ভেদ করে ঢুকে পড়তে পারে ঠিক সেইভাবে যেভাবে ইউক্রেনের ওপর ঝড়ের মতো নেমে আসে? আর যদি পারে, তাহলে ইউরোপ কি প্রস্তুত সেই আঘাত সহ্য করার জন্য? রাশিয়া কি এখন ন্যাটো পূর্ব সীমান্ত পরীক্ষা করে দেখছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউরোপ কি সময় থাকতে শিখছে, নাকি রাশিয়ায় শুধু শিখছে প্রতিটি আক্রমণের পর? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো ঠিক করে দেবে আগামী কয়েক বছরের নিরাপত্তা বাস্তবতা, শুধু ইউরোপের নয়, পুরো পশ্চিমা বিশ্বের। রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় সক্ষম নয় ইউরোপ, এটাই লিথুয়ানির রাজধানী ভিলনিয়াসে দাঁড়িয়ে স্পষ্ট সতর্কতা দিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার অ্যান্ড্রিউস কুভিলিউস। তার ভাষ্য, ইউরোপ এখনও রাশিয়ার আধুনিক ড্রোন শনাক্ত, প্রতিরোধ এবং ধ্বংস করার মতো পূর্ণ সক্ষমতা অর্জন করেনি। তিনি জানিয়েছেন, রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ার পরও ইউরোপ বুঝতে পারেনি কতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে তারা দাঁড়িয়ে রয়েছে। তবে কুভিলিউসের একটাই প্রশ্ন, রাশিয়ানরা প্রতিটি হামলা থেকে শিখছে, কিন্তু আমরা কি শিখছি? কুভিলিউস মনে করেন ইউক্রেন সবচেয়ে বড় শিক্ষার ময়দান। 3 বছরেও বেশি সময় ধরে যুদ্ধ করে তারা জানে রাশিয়ার ড্রোন কিভাবে কাজ করে, কিভাবে টার্গেট নেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে তা ধ্বংস করতে হয়। তার বক্তব্য, ইউরোপ যদি ইউক্রেনের এই অভিজ্ঞতা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে না লাগায়, তবে সেটি হবে একটি ঐতিহাসিক ভুল, যা ইউরোপকে দুর্বল করবে আর ইউক্রেনকেও দুর্বল অবস্থায় ঠেলে দেবে। এদিকে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোও একই সতর্কবার্তা দিচ্ছে। তাদের আশঙ্কা, ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে শুধু ইউক্রেন নয়, বরং ন্যাটোর কোনো একটি রাষ্ট্রকে টেস্ট করে দেখতে চাইতে পারেন। এই সতর্কতার পরই ন্যাটো সেপ্টেম্বরের পোল্যান্ড ড্রোন হামলার পর তার পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, সঙ্গে স্থাপন করেছে নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন এখানেই, এতে কি ইউরোপ নিরাপদ, নাকি যুদ্ধের আগের প্রস্তুতি এখনো অসম্পূর্ণ রয়ে গেছে? কুভিলিউসের বক্তব্য স্পষ্ট, সময় কম। ইউরোপকে দ্রুত শিখতে হবে, দ্রুত প্রস্তুত হতে হবে, কারণ রাশিয়া তার কৌশল প্রতিদিন বদলাচ্ছে। আপনি কি জানেন, যুক্তরাষ্ট্র এমন একটি দেশকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করতে যাচ্ছে, যা বছরের পর বছর ধরে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে? কেন হঠাৎ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এত বড় পদক্ষেপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরবের কাছে উন্নত F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন। এবার প্রশ্ন হলো, এটি কি সৌদি আরবের জন্য কূটনৈতিক বিজয়, নাকি ইসরায়েলের জন্য নতুন হুমকি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। এই ঘোষণাটি এসেছে এমন সময় যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, হ্যাঁ, আমি এটি করতে যাচ্ছি, তারা কিনতে চায়। তবে এটি মার্কিন নীতিতে একটি বিরল বিচ্যুতি, কারণ দীর্ঘদিন ধরে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির ক্ষেত্রে সতর্ক নীতি অবলম্বন করে। এই পদক্ষেপটি সৌদি আরবের জন্য কূটনৈতিকভাবে একটি বড় সাফল্য। ট্রাম্প এ সময় সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য রাজি করানোর চেষ্টা করছেন, যা আব্রাহাম চুক্তির অংশ। কিন্তু সৌদি আরব বারবার জানিয়েছে, তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে ফিলিস্তিনি রাষ্ট্রের টেকসই প্রতিষ্ঠা দেখতে চায়। ইসরায়েলে এই সিদ্ধান্তকে হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তা ও বিরোধী নেতা ইয়াইর গোলান বলেছেন, গুণগত সামরিক প্রাধান্য যা ইসরায়েলের নিরাপত্তা ভিত্তি তা নষ্ট হতে পারে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও মন্তব্য করেছেন, এখানে ভুলের জায়গা নেই। বন্ধুত্ব বাড়াতে চাইলে আমরা হাত বাড়াই, কিন্তু আমাদের প্রাধান্য রক্ষা করতেই হবে। তবে এটি স্পষ্ট করে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আর আগের মতো থাকবে না।
ইতিহাসে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে ইসরায়েল আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় সর্বদা উন্নত সামরিক সক্ষমতা রাখবে। এই নীতি 1968 সালে লিন্ডন জনসনের আমলে শুরু হয় এবং পরে রোনাল্ড রিগান এটি আনুষ্ঠানিক নীতি হিসেবে গ্রহণ করেন। F-35 বিক্রির সিদ্ধান্ত এই দীর্ঘমেয়াদী নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এই প্রশ্নই এখন উঠে এসেছে। F-35 লকহিড মার্টিন নির্মিত বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য এতে রয়েছে স্টিলথ প্রযুক্তি, উন্নত সেন্সর এবং অত্যাধুনিক কমব্যাট ক্ষমতা। সৌদি আরবের কাছে F-35 পৌঁছালে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সৌদি আরবে এই F-35 যুদ্ধ বিমান বিক্রয় মধ্যপ্রাচ্যে কি শান্তি আনবে নাকি নতুন অস্ত্র প্রতিযোগিতার আগুনে জ্বালাবে? সৌদি আরবের জন্য এটি কূটনৈতিক বিজয় নাকি ইসরায়েলের জন্য নতুন হুমকি?